সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট হাসান মামুন এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ যুক্ত হবেন আমাদের সাথে। একটু পরে আমরা আলোচনায় ফিরি। হাসান মামুন, আপনি জানেন যে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমাদের গণমাধ্যমের সম্পাদক বা সাংবাদিক নেতৃবৃন্দরা দেখা করেছেন। উনি বলেছেন মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান। আজকের এই যে সাংবাদিকরা যে এখানে গেলেন এবং ওনারা বিভিন্ন জন বক্তব্য দিলেন, আমি একটু জানতে চাই আপনার কাছে আপনি কেমন দেখলেন? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। এর আগেও কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিকরা সম্পাদকরা বিএনপির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রেখেছিলেন এর আগে, এবং ওই প্রেক্ষাপটটা আপনার নিশ্চয়ই মনে আছে, আশা করি দর্শকদেরও মনে আছে। সেটা হচ্ছে যে দুটি মিডিয়া প্রতিষ্ঠানে সেদিন তারেক রহমান ছিলেন না, বিএনপি হ্যাঁ, চেয়ারম্যান ছিলেন না। আজকে তারেক রহমানের সঙ্গে তারেক রহমানের আয়োজিত জি। অনুষ্ঠানের সাংবাদিকরা জয়েন করেছেন এবং সিনিয়র সাংবাদিক প্রায় সবাই ছিলেন। সম্পাদকটা ছিলেন, যারা সম্পাদক নন কিন্তু সিনিয়র সাংবাদিক তারাও ছিলেন। তো বক্তব্য রেখেছেন অনেকে, আবার তারেক রহমানও বক্তব্য রেখেছেন। তো আপনি তারেক রহমানের বক্তব্যের কথা বলছিলেন। তারেক রহমান তো সংযত বক্তব্য রেখেই যাচ্ছেন। আজকেও কিন্তু তার একটা ভিন্ন ভূমিকা আমরা দেখতে পেয়েছি। কেউ কেউ তাকে মাননীয় বলার চেষ্টা করেছেন, উনি থামিয়েছেন, কারণ মাননীয় বলার তো কোনো প্রয়োজন নাই, তাই না? আর হচ্ছে যে তারেক রহমান আরেকটা কথা বলেছেন যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেটা যেন মতভেদ বা বিভক্তিতে পর্যবসিত না হয় এবং এর কুফল যেন আমাদের ভোগ করতে না হয়। কারণ অতীতে মতভেদ কোথায় গিয়ে পৌঁছেছিল এবং তার কি বিষময় ফল হয়েছিল সেটা তো আমরা জানি। তো মিডিয়ার সঙ্গেও ক্ষমতাসীন দল বা এমনকি কোনো রাজনৈতিক দলের মতপার্থক্য থাকতে পারে, সুনির্দিষ্টভাবে বিশেষ কোনো মিডিয়ার সঙ্গেও থাকতে পারে, এবং সেই কারণে সেই মিডিয়াকে শত্রু জ্ঞান করার তো কোনো কারণ নাই। এই বার্তাটা উনি সম্ভবত দিতে চেয়েছেন, আমার কাছে মনে হয়েছে। আর মিডিয়া কর্মীরা স্বভাবতই তারেক রহমান সাহেবের কাছে তাদের দাবি জানিয়েছেন। দাবির প্রধানতম দাবি তো একটাই, যে কাজের পরিবেশ, মত প্রকাশের অধিকার। আসলে মত তো পরে আসে, প্রথম আসে তথ্য, তথ্য প্রকাশের অধিকার, তথ্য প্রকাশের যে ফ্রিডম, মানে তথ্যটা যদি সুনির্বাচিত হয়, মানে পরীক্ষিত হয়, নির্ভরযোগ্য হয়, তাহলে সেটা কেন মিডিয়া প্রচার করতে পারবে না, কেন মিডিয়াকে সেটা গায়েব করে দিতে হবে? তো সেই রকম কিছু যাতে করতে না হয়, এবং তথ্যের ওপর যে বিশ্লেষণ, সেটা মিডিয়া কর্মী করুক বা মিডিয়াতে যারা লেখালেখি করেন কিংবা আমরা যারা টকশোতে এসে কথা বলি, তারা যাতে নির্ভয়ে বলতে পারি, সেই পরিবেশটা চেয়েছেন আসলে এই জন্য যে তারেক রহমানকে তো ভাবি প্রধানমন্ত্রী বলে বর্ণনা করা হচ্ছে। সেটা কিন্তু উনি ফেরার পর না, আগে থেকেই, এবং আন্তর্জাতিক মিডিয়া এটা শুরু হয়েছে আগে। মনে করা হচ্ছে যে একটা ফেয়ার নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির ক্ষমতায় আসার চান্স খুবই হাই, এবং প্রতিযোগিতা থাকবে নির্বাচনে, প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু ভোটের ব্যবধান মনে হয় যে বিপুল হবে। সর্বশেষ যে জরিপ, সেখানে তো দেখা যাচ্ছে যে 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। এখন জরিপের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে, তারপরও আমরা জরিপ ধরে তো আলোচনা করি, এবং আমরা তো যারা কাজকর্ম করি মিডিয়াতে বা মানুষের সঙ্গে মিশি, তারা তো এক ধরনের জনমত যাচাই কিন্তু প্রতিনিয়ত করি। তো যাই হোক, তারেক রহমানের সঙ্গে এই যে মিডিয়ার নেতা, সম্পাদক, তাদের যে বৈঠক, এটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য দলের তরফ থেকেও এই ধরনের উদ্যোগ সামনে থাকতে পারে, এবং সেখানে একই রকম প্রত্যাশা সাংবাদিকদের তরফ থেকে থাকবে যে যারাই ক্ষমতায় আসুক, মিডিয়ার যেন কাজের সুযোগ থাকে, এবং এটা যাতে গণতন্ত্রকে শক্তিশালী করে। মিডিয়া যদি ঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে কিন্তু গণতন্ত্র অপূর্ণ থাকবে। আমরা অন্যান্য ক্ষেত্রে যতই অগ্রগতি দেখি, মিডিয়ার পরিপূর্ণ হাসান মামুন, অংশগ্রহণ আমি ছাড়া একটু আপনার কাছে জানতে চাই একটু জি। আজকে যারা গেলেন এখানে বিভিন্ন আমাদের
অগ্রজ যারা সাংবাদিকরা ছিলেন বা আমার যারা বন্ধুরা ছিলেন, আপনি বিভিন্ন প্রশ্ন করতে দেখেছেন বিএনপি চেয়ারম্যানকে। এই প্রশ্নগুলো যে আপনার কাছে কেমন লাগলো? নানা রকম প্রবণতাই সাংবাদিকদের মধ্যে আছে, থাকবে। সেটার প্রকাশ কিছু ঘটেছে। আমি তো বললাম যে একজন মাননীয় বলছিলেন, উনি থামিয়েছেন। এটা ভালো, মানে শাসকদের দিক থেকে বা শাসক দলের দিক থেকে যদি সিগন্যাল থাকে যে তারা কি পছন্দ করেন বা কি চান, আহ, তাতে সুবিধা হয় মিডিয়া কর্মীদের। আরেকটা হচ্ছে যে মিডিয়া কর্মীদের নিজেদেরও আত্মোপলব্ধি প্রয়োজন, যে অতীতে যেগুলো হয়েছে, এই সহমত সাংবাদিকতা, এগুলো করে যে বিষময় ফল হয়েছে তাদের নিজেদের জীবনে, এবং জাতির কাছে সাংবাদিকদের মর্যাদা নষ্ট হয়েছে। সাংবাদিকদের যে মানে উচ্চ মর্যাদা ছিল আমাদের সমাজে, একসময় সাংবাদিকতায় এফ্লুয়েন্স ছিল না, মানে টাকা পয়সার গাড়ি ঘোড়া এসব ছিল না, কিন্তু মর্যাদা ছিল, সমাজে গুরুত্ব ছিল, এবং গণতন্ত্র অর্জনের প্রক্রিয়ায়, গণতন্ত্র সুরক্ষায় সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকা ছিল। সেই ভূমিকা আমরা বিগত শাসনামলে হারিয়েছি, এবং এই তোষামোদি বা দালালি বা চাটুকারিতা এগুলোর মধ্যে যাতে আমরা ফেরত না যাই, এটা দুই দিক থেকেই চেষ্টা থাকতে হবে। এবং শাসক দলগুলোর বা যারা ক্ষমতায় যাবে তাদেরও কিন্তু বুঝতে হবে যে যে আমরা একটু এইগুলো কামাল করে উদ্দিন সবুজের কাছে যাই। লাভ হয় না, লাভ আচ্ছা, হয় না, জি লাভ হয় না, সেটাই বলতে চাচ্ছি। যে কামাল উদ্দিন সবুজ, আপনি ছিলেন আজকে সেখানে? জি। জি। আহ, কথোপকথন হয়েছে, প্রশ্ন করেছেন, যেমনটি হাসান মামুন বলছিলেন যে তোষামোদি বা দালালি। আপনার কাছে আজকে পুরো অনুষ্ঠানটি কেমন লাগলেন? ধন্যবাদ। না, প্রথম তো হচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে ফিরে প্রথমবার মনে হয় সাংবাদিকদের সঙ্গে মানে একটা শুভেচ্ছা বিনিময় করেছেন আর কি। ফর্মালি আজকেই করেছেন। তো সেই হিসাবে একজন একজন সম্পাদক হিসেবে আমিও দাওয়াত পেয়েছি, আমি গিয়েছি, সেখানে ছিলাম, সারাক্ষণই ছিলাম। তো সাংবাদিকদের অনেকেই বক্তব্য রেখেছেন। তো বক্তব্য তো মোটামুটি একে ভিন্নতা আছে বক্তব্যের মধ্যে, তো নানা ধরনের ইন্টারপ্রিটেশন করাই যায়। তবে মোটা দাগে কিছু কথা হচ্ছে যে সাংবাদিকরা তো চায় যে তারা অনেকে মনেও করে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে বিএনপি হয়তো সামনে ক্ষমতায় আসবে, এবং সেই হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সম্ভবত তারেক রহমান সাহেবই পাবেন। উনি বিএনপি চেয়ারম্যান হয়েছেন এর মধ্যে। তো সেই বিষয়টাকেই মাথায় রেখে মনে হয় বক্তব্য হয়েছে সাংবাদিকদের মধ্যে। বিষয়টা হচ্ছে যে সাংবাদিকরা অনেকে মনে করেন যে আমরা যে 16-17 বছর যে মিডিয়া যে একপেশে হয়ে গেছিল, একদলীয় হয়ে গেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চান। যদিও এসব মিডিয়ার অনেকেই মানে আপনার সেই একপেশে সাংবাদিকতাকে একপেশে করে ফেলার জন্য অনেকেই দায়ী আছেন, আবার মালিকরাও দায়ী আছেন। সেটা সরকার তো আছেনই। তো সব মিলিয়ে একটা হয়েছে অনেক, এটা বলতে গেলে অনেক লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। সেই জায়গা থেকে যে বেরিয়ে আসার কথা অনেকে বলছে, সেটা তো একটা পজিটিভ দিক, এটা আমি নিজেও মনে করি। সেই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত, কিন্তু সমস্যা হয়ে যায় যে আমরা যখন সাংবাদিকরা যখন লেজুর মানে ওই মানে রাজনৈতিক দলগুলোর যখন লেজুর ভিত্তি করতে চাই আর কি, তখনই সেখানেই সমস্যা হয়। তো এইগুলো থেকে আহ এটা তো চর্চা চলছে অনেক বছর ধরে, এটা থেকে এখন বেরিয়ে আস্তে আস্তে হয়তো বেরিয়ে আসা যাবে। তো প্রশ্নটা হচ্ছে, সেটা বেরিয়ে আসার জন্য এটা একপক্ষীয় কোনো বিষয় নয়। সাংবাদিকদের মধ্যে অনেক মতদ্বৈততা থাকবে, মতভেদ থাকবে সব দিক থেকে, ওটা কোনো অস্বাভাবিক না, স্বাভাবিক। কিন্তু কথাটা হচ্ছে কিছু কিছু বিষয় যে স্থাবকতা না করা, সাংবাদিকতাটাকে সাংবাদিকতার জায়গায় রাখা, যেটা আমরা দেখি নাই গত 16-17 বছরে। তো সেই জায়গায় যেতে হলে তো সাংবাদিকদেরকেও এই মৌলিক এই কতগুলি প্রশ্নটা এক থাকতে হবে, নিজেদের মধ্যে মত ভিন্নতা থাকতে হলো। আবার সরকারে যিনি থাকবেন তাদেরও সেই মানে মানে সেই মানে আন্তরিকতা থাকতে হবে যে আপনারা জানেন যে আমাদের অনেক কালা কানুন আছে সাংবাদিকদেরকে মানে আপনার মানে কি বলে নিয়ন্ত্রণ করার, সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করার, এবং মুক্ত গণমাধ্যম যাতে না থাকে
সেটার বিপরীতে অনেক কিছুই আছে, সেগুলো মাঝে মাঝে সরকারগুলি ব্যবহার করে। গত 16-17 বছর তো এমন ভাবে ব্যবহার করা হয়েছিল যে, ওই যে বললাম না, মানে একদলীয় হয়ে গেছিল সব প্রায়। তো সেটা থেকে বেরিয়ে আসতে হলে এই কানাকানুন গুলো বাতিল করতে হবে। আবার কালা কানুন না থাকলেও যে করা যায় না তাও না। একটা, এই থ্রেটটা তো বিভিন্ন জায়গা থেকে আসে, সরকারের মধ্য থেকেও আসে, আবার প্রাইভেট অপারেটরদের মধ্যে থেকেও আসে, প্রাইভেট সেক্টর থেকেও আসে। আবার সাংবাদিকরা যদি আবার যদি মনে করেন, আমরা যদি মনে করি, অনেকে যা যা করেন যে আমরা নিজেরা যখন লেজুর বুঝতে, সব মিলিয়ে একাকার হয়ে যায়। তো কাজে এই জায়গাটার মধ্যে মালিকদেরকেও ভূমিকা রাখতে হবে, সরকারের তো রাখতে হবেই, এবং সাংবাদিকদেরকেও রাখতে হবে। তা আমাদের এখানে সাংবাদিকদের মধ্যে যে সমস্যা হয়ে গেছে যে, ব্রডলি আপনারা জানেন যে অনেক বছর ধরে আমরা তো একেবারে মানে বিভাজিত আর কি। আর বিভাজিত না, আরো এখন আরো আরো বেশি হয়ে গেছে, অনেক অনেক মানে ভাগে বিভক্ত আমরা। তো সেই জায়গাগুলো মনে হয় রিপেয়ার করার দরকার আছে, যদি আমরা এগুলো চাই। আর নিজের একটা মত থাকবে, পথ থাকবে, সেটা লেখার তো, সেটার জন্য তো পত্রিকার স্পেস আছে। আমরা সম্পাদকীয় লিখবো, আমরা আপনার পোস্ট এডিটোরিয়াল লিখবো, আমাদের মতামত লিখবো, সেগুলো জায়গা তো আছে। কিন্তু কথাটা হচ্ছে, পৃথিবীতে সাংবাদিকতা, একটা কথা, সত্যি কথা হচ্ছে, নিরপেক্ষ সাংবাদিকতা বলে আমরা বললেও হয়তো নিরপেক্ষ সাংবাদিকতা ওভাবে থাকে না, তারপরেও থাকে। আমরা যদি তাই না হতো, তাহলে তো এমবেডেড জার্নালিজমের কথা আসতো না। সেটা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আমরা এটা জানি। সে এমবেডেড জার্নালিজম আমাদের কেন আসছে? তো কাজে আজকে বিষয়টা হচ্ছে যে, আমরা যদি সাংবাদিকতার মিনিমাম জায়গাগুলি ঠিক রাখতে চাই, তাহলে আমি যেটা বললাম যে, সাংবাদিকদেরকেও সেই জায়গাগুলোতে জি, এক কামালউদ্দিন সবুজ, থাকতে আমাদের হবে। একটা বিরতির সময় আছে। কিন্তু আরেকটা কথা বলি, সাংবাদিকদের মধ্যে কেউ যদি রাজনীতি করতে চান, সেখানে কিন্তু বাধা নেই, করতে পারে। কিন্তু রাজনীতি আর সাংবাদিকতা যখন একাকার হয়ে যায়, তখনই বিপত্তিটা ঘটে। আমি মনে করি সেই জায়গাটা যারা রাজনীতি করতে চান সাংবাদিকদের মধ্যে, পৃথিবীর বহু দেশে সরকারের জি, আমরা সঙ্গে এই বিষয় নিয়ে সাংবাদিকরা আমরা বিভিন্ন, বিরতির পরে ফিরে এসে আলোচনা করব, কামালউদ্দিন সবুজ। জি, প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটি বিরতির সময় হচ্ছে, সঙ্গেই থাকুন। হাসান মামুন, বিরতির আগে কামালউদ্দিন সবুজ যেটা বলছিলেন, আসলে রাজনীতি আর সাংবাদিকতা যখন একাকার হয়ে যায়, আসলে প্রবলেমটাই তখনই। আমরাও মনে করি যে আইদার আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হন আর জার্নালিস্ট হলে জার্নালিজমটাই আসলে মূল লক্ষ্য থাকা উচিত। সেই একটা হচ্ছে যে রাজনীতি করবো না সাংবাদিকতা করবো, এটা তো মানে স্থির করতে হবে প্রত্যেককে। আর সাংবাদিকতার মধ্যে কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ আপনার ঘটবে, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, মানে অরাজনৈতিক আমরা তো কেউ না। আমাদের কিন্তু আমাদের তথ্য দেওয়ার ক্ষেত্রে যাতে পক্ষপাত না ঘটে, আমি শুরুতে বলছিলাম, এই জায়গাটায় বস্তুনিষ্ঠ থাকতে হবে। এবং সব রকম নিউজ যদি হয়, আহ, আহ, পাঠক যা জানতে চায় সেটা পাঠককে জানাতে হবে, সেখান থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এটা হচ্ছে সাংবাদিকের অঙ্গীকার। আর নিউজ অ্যানালিসিস বা মন্তব্য করার ক্ষেত্রে কিন্তু সাংবাদিকদের সাংবাদিকদের স্বাধীনতা থাকবে। যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে উনি লেখালেখি বা বক্তব্য দিতে পারবেন, যদি সেটা অন্যের জন্য ক্ষতিকর না হয়, উস্কানিমূলক না হয়, হিংসাত্মক না হয়, এই বিষয়গুলো। তো কামাল ভাই, সবুজ ভাই এই যে বলছিলেন যে কালাকানুনের কথা, কালাকানুন থাকাটা একটা জটিল পরিস্থিতি। তখন হয় কি যে, আপনার মাথায় যদি খড়গ ঝুলতে থাকে, নির্যাতিত হওয়ার, এমনকি হত্যাকাণ্ডের শিকার হওয়ার, বা আপনি আক্রান্ত হলেন না কিন্তু আপনার পরিবারের সদস্যরা আক্রান্ত হতে পারে, আপনার সাবঅর্ডিনেট আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু কাজের সুযোগটা থাকে না। এবং সেক্ষেত্রে কেবল বীরত্ব দেখিয়ে কিন্তু সাংবাদিক বেশি কিছু করতে পারে না, এবং সেটার একটা লিমিট আছে, তাই না? তো আমাদের কতগুলো মানে স্যাংটিটি বা পবিত্রতা বজায় রাখা দরকার। যে ওই যে বললাম যে, তথ্যের ক্ষেত্রে আমি নিরপেক্ষতা রাখবো, এবং মতামত দেওয়ার ক্ষেত্রে আমি স্পষ্টতা রাখবো। আর শুধু সাংবাদিক না, আমাদের তো ওই যে রাজনীতিক এবং ব্যবসায়ীরা রাজনীতিক হয়ে যাচ্ছেন, রাজনীতিকরা ব্যবসায়িক হয়ে যাচ্ছেন, এবং রাজনীতি কলুষিত হচ্ছে। সংসদে এটার প্রতিফলন আমরা তো বিগত দিনগুলোতে বেশ দেখেছি। ওই জায়গায়ও কিন্তু মানে বিভাজন দরকার।
মাঝে আমরা দেখলাম যে ব্যবসায়ীরাও তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন, তাই না? বাংলাদেশের 30 জন বড় ব্যবসায়ী, যদিও বেগম জিয়ার মৃত্যুকে ঘিরে দেখা সাক্ষাৎ, কিন্তু সেখানে রাষ্ট্রীয় নীতি, অর্থনৈতিক নীতি, বিভিন্ন খাত সংস্কার কি হবে ভবিষ্যতে, এসব নিয়েও কথাবার্তা হয়েছে। তো তারেক রহমান, আমি যেটা শুরুতে বলছিলাম যে তারেক রহমানকে ভাবি প্রধানমন্ত্রী ধরে নিয়েই কিন্তু এই কার্যক্রমগুলো চলছে। এটা দুদিক থেকে হচ্ছে, একটা হচ্ছে যে বিএনপি উদ্যোগ নিচ্ছে, আবার অন্যান্য পেশা থেকে উদ্যোগী হয়ে তার সঙ্গে দেখা সাক্ষাৎ চলছে। তো এগুলো নির্বাচনের আগে হবে, এটা জামায়াত ইসলামীর সঙ্গেও হতে পারে, এবং আমরা তো একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছি, নির্বাচনের আগে এগুলো বাড়বে। নির্বাচনী প্রচারণা শুরু হতে যাচ্ছে। তারেক রহমান সাহেব একটা তো প্রচারণায় যাননি, মানে প্রচারণা না ঠিক, এটা ব্যক্তিগত সামাজিক সফর ছিল, সেটা নির্বাচন কমিশনের অনুরোধে উনি বাতিল করেছেন, কারণ এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তো লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে কিনা জামায়াত এনসিপির তরফ থেকে অভিযোগগুলো কিন্তু তোলা হচ্ছে, এবং নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয় এটা আমরা চাইব, এবং নির্বাচনের আগে এই কথাবার্তাগুলো চলুক, এবং আমরা চাইব যে নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক তারা যেন এই অঙ্গীকারগুলোর অন্তত 50% বাস্তবায়ন করে। আমরা যে পুরো বাস্তবায়ন পাবো এটা কিন্তু আশা করা ঠিক না। আমি এখানে আরেকটা জিনিস একটুখানি বলতে চাই, আমাদের একটা সংস্কার কমিশন হয়েছিল, মিডিয়া সংস্কার কমিশন। এই সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ ভাই বলেছেন যে তার সুপারিশের একটাও বাস্তবায়ন করা হয়নি, এবং এই সুপারিশগুলো নিয়ে কিন্তু ঐকমত্য কমিশনেও কোনো আলাপ হয়নি। আজকে আমি একটু লক্ষ্য করেছি, কামাল সবুজ ভাই বলতে পারবেন, যে ওনাদের সঙ্গে তারেক রহমান সাহেবের এই মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কিন্তু কোনো কথাবার্তা হয়নি, আমি যতখানি ফলো করেছি, আমি যদি ভুল না করি। তো এইটা হওয়া উচিত ছিল। এখানে বরঞ্চ অন্যান্য জাতীয় ইস্যু এসছে, যে কৃষক কার্ড হবে কিনা, ফ্যামিলি কার্ড হবে কিনা, যেগুলো নির্বাচনীয় ইশতেহারে আসবে, এগুলো আসতেই হবে, এগুলো হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু আজকের আলোচনাটা যদি মিডিয়া নিয়ে, মিডিয়ার সমস্যা নিয়ে, কাজের সুযোগ, এমনকি মিডিয়া কর্মীদের যে নিরাপত্তার সমস্যা সহ আর্থিক সমস্যা, এইসব বিষয় আছে। যে আমরা একটু কামালউদ্দিন সবুজের কাছে যাই। ঠিক, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হলে এটা গভীরতা পেত, এবং এই গভীর আলোচনাটা হওয়া দরকার আমি মনে করি জি, মিডিয়ার স্বার্থে। কামালউদ্দিন সবুজ, এবং যেমনটি হাসান মামুন বলছিলেন, আসলে মিডিয়া সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে আসলে আলোচনাটা আজকে উঠে আসার দরকার ছিল। আপনারা ভালো বলতে পারবেন, আপনারা এখানে ছিলেন। আরেকটি প্রশ্ন আপনাকে একটু করতে চাই, এই যে আপনি বলছিলেন যে গত 17 বছর এক পেশি হয়ে গেছিল, আসলে এক পেশিটা কেন হয়ে যায়? এটা কি ওই যে কালা কানুনের জন্য সরকার নিয়ন্ত্রণ করে তাই, নাকি আসলে অনেক সময় আমরা নিজেরাও আসলে সরকারকে খুশি করতে গিয়ে এক পেশি হয়ে যাই? না, ঠিকই বলেছেন। না, প্রথম হচ্ছে যে ওই যেটা আসছে যে এই তথ্য যে তথ্য কমিশন যে হয়েছিল, এটা সংস্কার করার যে কামাল আহমেদ সাহেবের নেতৃত্বে, সেই বিষয়ে কিন্তু আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তেমন কোনো আলোচনা হয়নি। সাংবাদিকদের মধ্য থেকে আমি কাউকে বলতে শুনি নেই, আর ওদিক থেকেও আসেনি। তো কাজেই এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আর আপনি আরেকটা যেটা প্রশ্ন করেছেন যে এই যে একপেশে হয়ে যাওয়া, আসলে তো গত 16-17 বছর যে একপেশে হয়ে যাওয়া, আমি যেটা একটু বলার চেষ্টা করেছিলাম একটু আগে, সেটা হচ্ছে যে আমরা তো যেটা হয় আর কি, আমাদের যেহেতু আমরা সব জায়গা তো আমাদের জাতি তো একেবারে বিভাজিত, তাই তো। তো সাংবাদিকদের মধ্যে এই বিভাজন দীর্ঘদিন ধরে আসছে। আগের বিভাজনগুলি এরকম ছিল না। আমাদের আগে যারা সাংবাদিকতা করেছেন তাদের আমরা যতটুকু শুনেছি বা জেনেছি, সেটা হচ্ছে যে তাদের মধ্যে আইডিওলজিক্যাল ডিফারেন্সেস গুলি ছিল, বা মনে করেন লেখালেখির ক্ষেত্রে তাদের অনেকে অনেকে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, কিন্তু সাংবাদিকতাটা ওনারা সাংবাদিকতার মতোই করেছেন। সেখানে কিন্তু ব্যত্যয় ঘটেনি, কিন্তু তারা বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন ইস্যুতে, সাংবাদিকদের রুটি রুজির ব্যাপারে, সংবাদপত্রকে স্বাধীন, গণমাধ্যমকে স্বাধীন রাখার প্রশ্নে, এবং মুক্ত গণমাধ্যম রাখার প্রশ্নে, এইসব গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু রাখার প্রশ্নে, এই যে কতগুলি বিষয় থাকে যেগুলি সাংবাদিকদের সঙ্গে সঙ্গে, এইসব ব্যাপারে কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন, এবং জাতীয় প্রেস ক্লাব ছিল এটার একটা অন্যতম প্রধান কেন্দ্র সাংবাদিকদের। ওখান থেকে তারা এইসব আন্দোলনগুলি করতো যখনই সংবাদপত্র আক্রান্ত হতো, যখন গণতন্ত্র আক্রান্ত হতো। এটা হলো এই ইতিহাস আমরা জানি গণমাধ্যমের একজন কর্মী হিসেবে। কিন্তু এখন যেটা হয়েছে, যে প্রশ্নটা আপনি করেছেন, কেন এক পেশে হয়ে যায়, কারণ যদি খুব নির্মোহভাবে বলি,
সাংবাদিকদের মধ্যে আমাদের মধ্যে তো অনেক দোষ আছে। আমরা নিজেরাই তো আপনার দলীয় কর্মীতে পরিণত হওয়ার জন্য বাসনা প্রকাশ করি। কারণ আমরা এই বাসনার মধ্য দিয়ে সবার কথা বলছি না আবার। আমাদের কেউ হয়তো। তো এই বাসনা প্রকাশের মধ্য দিয়ে যেটা হয়, আল্টিমেটলি সাংবাদিকরা তাদের নিজের মর্যাদাটাও রাখতে পারে না। আর জি, রাজনীতিবিদরা তো কামালউদ্দিন সবুজ, আমাদের সেটা শেষ করতে হচ্ছে। আমাদের হাতে আর সময় বেশি নাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ কামালউদ্দিন সবুজ, ধন্যবাদ হাসান মামুন। প্রিয় দর্শক, এই ছিল ডিবিসির সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।